দেখে নেব খেলার সময়ের শিরোনাম। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম, তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। বিভ্রান্তি আছে অনেক। টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। টি-20 নয়, বিসিবিতে লম্বা ইনিংস খেলতে চান আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘমেয়াদে সভাপতি থাকার ইঙ্গিত। নির্ধারিত সময় হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। সিলেটে 2 সেশনে গেম সিনারিওতে অনুশীলন সারল টাইগাররা। কাল সন্ধ্যায় এইচপি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে লিটন তাসকিনরা। নানা জটিলতায় বেহাল দশা পূর্বাচল স্টেডিয়ামের। 37.5 একরের গ্রাউন্ডে নেই খেলার উপযোগী পিচ। অনিশ্চয়তার মুখে 16 মাঠকর্মী নির্বিকার বিসিবি। কক্সবাজারে হচ্ছে বিশ্বমানের ক্রীড়া প্রতিষ্ঠান। বেইজিং স্পোর্টস ইনস্টিটিউটের আদলে গড়ে তুলতে 4টি কোম্পানির সঙ্গে আলোচনায় মন্ত্রণালয়। ইতিমধ্যে আমরা ইউআই সাবমিট পেয়েছি। 4টা ফার্মকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তার মধ্যে থেকে আমরা তাদের এক্সপ্রেস অফ ইন্টারেস্ট যেটা আছে পেলে আমরা সেটা কাজটা আমরা শুরু করে দেব। অবশেষে দৃশ্যমান বাফুফে টার্ফের সংস্কার কাজ। ফেডারেশন সংলগ্ন মাঠ ও কমলাপুর স্টেডিয়াম সেপ্টেম্বরে হস্তান্তরের আশ্বাস ঠিকাদার প্রতিষ্ঠানের। নির্বাচন প্রসঙ্গে সুর পাল্টালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কুইক টি-20 ইনিংস নয়, বরং দেশীয় ক্রিকেটের প্রয়োজনে লম্বা ইনিংস খেলতে প্রস্তুত বর্তমান সভাপতি। নির্বাচন করার মতো সব রসদ না থাকলেও সবাই চাইলে কাজ করতে চান দেশের জন্য। সঠিক সময়ে নির্বাচনী রোড ম্যাপ দেওয়া হবে বলেও জানান বুলবুল। সামনে বেশ কিছু বড় ইভেন্ট থাকায় আপাতত ক্রিকেটের ওপর ফোকাস করছে বোর্ড। তারেক হাসান শিমুলের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচনী উত্তাপ। দফায় দফায় বৈঠক করছেন অংশীজনরা। দৌড়ঝাঁপ শুরু হয়েছে পরিচালক প্রার্থীদের। প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন সব গুঞ্জন। আলোচনায় টি-20 ইনিংস খেলতে বোর্ডে আসা আমিনুল ইসলাম বুলবুলও। বর্তমান কমিটির মেয়াদ আছে আর 1.5 মাস। নিয়মানুযায়ী এই বোর্ডের নির্বাচন আয়োজন করে দায়িত্ব তুলে দেওয়ার কথা নতুন কমিটির হাতে। যদিও এখনও নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা দেয়নি বিসিবি। নির্বাচন নিয়ে গড়িমসির ইচ্ছা নেই বর্তমান কমিটির। বোর্ড প্রধানের সোজা সাপটা কথা। প্রায়োরিটি হচ্ছে আমাদের দল এশিয়া কাপে যাচ্ছে। প্রায়োরিটি আমাদের দল মেয়েদের দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে। প্রায়োরিটি হচ্ছে আমাদের আন্ডার-19 টিম ইংল্যান্ড গিয়ে যাচ্ছে নেক্সট উইক, প্লাস তারা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে। একটা ক্রিকেট বোর্ডের কিন্তু পরিচালনা পরিষদের প্রধান কাজ হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন একটা 4 বছর পর হয়, সেটা যেহেতু আমাদের সময় চলে এসেছে এবং অন টাইমে ইলেকশন হবে। এটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান যারা ফুল মেম্বার আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু কোনো আন্তর্জাতিক নিউজ হয় না। বাট আমরা নির্বাচনটা এত সিরিয়াসলি নেই। সো আমরা ক্রিকেট বোর্ডে যারা পরিচালনা পরিষদে এই মুহূর্তে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অফকোর্স ইলেকশন অন টাইম হবে। সেই ইলেকশনটা করার জন্য যে আমাদের ইলেকশন কমিশন তৈরি করা, তারপরে যে আনুষঙ্গিক কাজ করা, সেগুলো অন টাইমে হবে এবং আপনারা তাড়াতাড়ি সব কিছু জানতে পারবেন। বুলবুলের কুইক টি-20 ইনিংসের সমাপ্তি কি অক্টোবরেই হবে, নাকি সভাপতিত্বের অভিষেকেই সেঞ্চুরির পরিকল্পনা? নির্বাচন নিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথা। দেশের ক্রিকেটের প্রয়োজন হলে থাকতে চান লম্বা সময়। ইলেকশনের কথা বলছিলেন, ইলেকশন আপনি করবেন কিনা? আমি করবো কিনা, আমি তো বলেছি আমি কখনো ইলেকশন করবো না। আমি কিভাবে ইলেকশন করবো? আমার তো ইলেকশন করতে যেই রসদগুলো লাগে আমার নাই। এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম, তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো, চেষ্টা করব। আর বিভ্রান্তি আছে অনেক। টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। তো 120 বল তো 2 ওভারে শেষ হয়ে যায় না। এখন লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি, বাট অল ডিপেন্ডিং অন সিচুয়েশনস। দায়িত্ব নিয়েই বোর্ড পরিচালনার চার্টার দিয়েছেন বুলবুল, যা অন্য পরিচালকদেরও মনে ধরেছে। প্রতিদিনই ছুটছেন বিভিন্ন জেলায়, কাজ করছেন তৃণমূলের ক্রিকেট উন্নয়নে। যতদিন আছেন নিজের কাজটা করে যেতে চান টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। চার্টারটা যখন তৈরি করেছি এবং চার্টারটা আমরা সকলে মিলে এগ্রি করেছি, বোর্ডে অ্যাপ্রুভাল নিয়েছি, সেটা নিয়ে কাজ করছি। সেটার কাজটা আল্লাহর রহমতে খুব সুন্দর এগিয়ে চলেছে। তার প্রতিচ্ছবি কিন্তু আজকে দেখতে পাচ্ছিলাম। একটা ছোট্ট 8 বছরের ছেলেও এখানে ছিল যে ক্রিকেট খেলতে চায়, এবং আমাদের প্রধান কাজ হচ্ছে যে সেই ছেলেটা যেন ক্রিকেট খেলতে পারে,
তার পথটা কতটা স্মুথ আমরা করে দিতে পারছি সেটা হচ্ছে মূল লক্ষ্য। সেই লক্ষ্যে যদি বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে যে আই নিড টু স্টে লিটল লঙ্গার, সেটা যে কোনো প্রক্রিয়াই হোক, জানো না এই কাজটা আমি সব কিছু ছেড়ে দিয়ে এসেছি টু সার্ভ মাই কান্ট্রি। সো আই উড লাভ টু কন্টিনিউ প্রোভাইডেড সব কিছু যদি ঠিক থাকে। দায়িত্বটা উপভোগ করছেন, তাই সব কষ্ট আর বাধা উপেক্ষা করে কাজ করে যেতে খুব একটা সমস্যা হচ্ছে না বুলবুলের বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সামনে রেখে সিলেটে ম্যাচ সিনারিওতে অনুশীলন সারল বাংলাদেশ ক্রিকেট দল। দুপুরে পেসারদের বিপক্ষে প্র্যাকটিস করেছেন ব্যাটাররা, আর সন্ধ্যায় ফ্লাড লাইটে স্পিনারদের বিপক্ষে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নেন লিটন, ইমন, তানজিদরা। কাল সন্ধ্যায় এইচপি দলের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলবে টাইগাররা। সিলেট থেকে নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। ফিল সিমন্স হেড কোচ হলেও সিলেটের ক্যাম্পে গুরুদায়িত্ব সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাঁধে। তার সঙ্গে ক্রিকেটারদের বোঝাপড়া দারুণ। অধিনায়ক লিটন দাসেরও আস্থার জায়গা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে অনুশীলনের ফাঁকেই আলাপ সেরে নেন গুরু শিষ্য। শুধু লিটন নন, ঘুরে ঘুরে সবার সঙ্গেই কথা বলেন। শরীফুল তাসকিনদের বোলিং মনোযোগ দিয়েই দেখছিলেন পেস বোলিং কোচ শন টেট। অস্ট্রেলিয়ান কোচের পর্যবেক্ষণই হয়তো ছাত্রদের বুঝিয়ে দেন সালাউদ্দিন। আউটার সংলগ্ন নেটে সেশন শেষে নাহিদ রানাকে নিয়ে এরপর হাজির হন হেড কোচ সিমন্স। ওই সময় আউটারে ব্যাটিংয়ে থাকা জাকের আলীকে পেস আর এক্সট্রা বাউন্সে ঘায়েল করেন গতি তারকা। এশিয়া কাপ স্কোয়াডে নেই নাহিদ, তারপরও হয়তো বুমরা, হারিস রফদের কথা মাথায় রেখেই তার বোলিংয়ে প্রস্তুত করা হচ্ছে ব্যাটারদের। দিনের সেশন শেষে সন্ধ্যায় ফ্লাডলাইটে আরেক দফা ট্রেনিং। মাঠেই নামাজ আদায় করে নেমে পড়েন সবাই। শুরুতে ফুটবল নিয়ে ওয়ার্ম আপ, এরপর মূল অনুশীলন। মাঠের এক পাশে ফিল্ডিং ক্যাচিং প্র্যাকটিস করেন ক্রিকেটাররা, আরেক পাশে ব্যাটাররা খেলেন অনেকটা ম্যাচ সিনারিওতে। ফিল্ডিং সেট আপ করে নিয়ে বোলিং করেন স্পিনার শেখ মেহেদি। আম্পায়ার কোচ সালাউদ্দিন। একটা ডেলিভারিতে নো বল কল করেন তিনি। ফ্রি হিট পেয়ে বড় শট খেলেন পারভেজ ইমন। সে দফা বল সীমানা ছাড়া করতে না পারলেও পরে ঠিকই আদায় করে নেন বাউন্ডারি। আগ্রাসী ইমন পরে নাসুমের বলেও হাকান বাউন্ডারি। যদিও ওই ওভারেই তাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে সুদ নেন নাসুম। ম্যাচের মতোই করেন সেলিব্রেশন। আউট হলেও ব্যাটিং প্র্যাকটিস চালিয়ে যান ইমন। তবে সুবিধা করতে পারেননি মেহেদি পরের ওভারেও। ডিপ স্কোয়ার লেগে তুলে দেন ক্যাচ, যদিও সেটা তালুবন্দি করতে পারেননি ফিল্ডার। অন্য প্রান্তে কিছুটা ধীরস্থির ছিলেন আরেক ওপেনার তানজিদ তামিম। তামিম ইমনের পর ক্রিজে লিটন। ক্যাপ্টেনের সঙ্গে এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য। লেগ স্পিনার রিশাদের ঘূর্ণি সামলে সিঙ্গেলস ডাবলস নিয়ে ওভার শেষ করেন দুজন। আরেক স্ট্যান্ডবাই বাঁহাতি তানভীরকেও খেলেন দেখে শুনে। ঘুরে দাঁড়িয়ে পুরো ট্রেনিং সেশন পর্যবেক্ষণ করেন হেড কোচ সিমন্স। নেদারল্যান্ডস দল সিলেট পৌঁছানোর আগে এটাই ছিল শেষ প্র্যাকটিস ডে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তো দূরে থাক, 3 সভাপতি মিলেও পূর্বাচলের 37.5 একর জমিতে একটা ক্রিকেট পিচই বসাতে পারেনি বিসিবি। নানান সময়ে এই জমিকে ঘিরে নানান পরিকল্পনা করা হলেও সেসব পরিকল্পনার বাস্তবায়ন নেই। তাতে অনিশ্চিত ভবিষ্যৎ এই ভেন্যুর, অনিশ্চিত জীবন কাটছে এই ভেন্যুতে নিয়োগপ্রাপ্ত 16 মাঠকর্মীর। 2015 সালে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে এই 37.5 একর জমিতে তৈরি করা হবে একটা বিশাল ক্রিকেট স্টেডিয়াম। তবে 10 বছর পেরিয়ে গেলেও সেই ক্রিকেট স্টেডিয়ামের চেহারা দেখতে পারেনি দেশের ক্রিকেট ভক্তরা, বরং এই জায়গাটিতে সভাপতি বদলের সাথে সাথে ভিন্ন ভিন্ন পরিকল্পনায় খরচ হয়েছে দেশের ক্রিকেটের মূল্যবান টাকা। দশ বছর ধরে কেবল দেখেই যাচ্ছে বিসিবি, কখনো পাপন কখনো ফারুক। সম্প্রতি এখানে পা পড়েছে বর্তমান সভাপতিরও। তবে অগ্রগতি পিচ বসানো না হলেও দফায় দফায় নাম আর ব্যানার পরিবর্তন হচ্ছে ঠিকই। অথচ এই ভেন্যুর জন্য রাখা হয়েছে 16 জন মাঠকর্মী। নিরাপত্তার কাজে আছেন আরও 10 জন। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে নামমাত্র চলছে ভেন্যু ম্যানেজারের অফিসটাও। তবে এদের কেউই নিশ্চিত না নিজেদের কর্মপরিকল্পনা সম্পর্কে।
পূর্বাচলের এই 37.5 একর জমি পরিত্যক্ত মনে হলেও কাগজে কলমে এখন পর্যন্ত এখানে খরচ প্রায় 100 কোটি। 2022-এ অস্ট্রেলিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান পপুলাসের সঙ্গে 76 কোটির বেশি টাকায় হয় চুক্তি। ফারুক আহমেদের বোর্ড সে চুক্তি বাতিল করলে বোর্ডের পুরো টাকাটাই হয় নষ্ট। পপুলাসের সঙ্গে এই চুক্তি নিয়েও আছে দুর্নীতির অভিযোগ, চলছে দুদকের তদন্ত। এরপর সেখানে ঘরোয়া ক্রিকেট চালু করতে নতুন করে বাজেট বরাদ্দ করে বিসিবি। বসানোর কথা ছিল টার্ফ, অন্তত 3 ফুট উঁচু করার কথা ছিল আউটফিল্ডটাও। তবে ফারুক আহমেদের বিদায়ে সে পরিকল্পনাও এখন কেবলই অতীত। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ইচ্ছে স্টেডিয়াম নয়, আপাতত এখানে হবে সেন্টার অব এক্সিলেন্স। জিম, বায়োলজিক্যাল ল্যাব সহ ড্রেনেজ সিস্টেম সম্বলিত দুটো মাঠ তৈরির বাজেটটাও পাস। যদিও বিসিবির এই বিশাল পরিকল্পনা সম্পর্কে এখনো ওয়াকিবহাল নন এখানকার ভেন্যু ম্যানেজার কিংবা মাঠ কর্মীরা। আর তাতে অনেকটা অনিশ্চিত জীবনই চলছে এখানকার মাঠ কর্মীদের। পিচের মাটি তৈরির রুটিন মাফিক কাজ তো চলছে বহুদিন ধরেই, তবে কবে নাগাদ তা স্থাপন করা হবে সে বিষয়ে নেই সুনির্দিষ্ট নির্দেশনা। এরই মধ্যে দুটো গ্রাউন্ডে দুটো পিচ ব্লক তৈরি করা হয়েছে, যদিও আউটফিল্ড উঁচু করার আগে এই পিচ বসানো অসম্ভব। অথচ অন্তত ঘরোয়া ক্রিকেটের জন্য এই ভেন্যু তৈরিতে খুব একটা অর্থ কিংবা সময়ের প্রয়োজন নেই। প্রাথমিকভাবে আউটফিল্ড উঁচু অথবা ড্রেসিং রুম তৈরির কাজটাও সম্ভব সদিচ্ছা থাকলে। তবে বোর্ড সংশ্লিষ্টদের বর্তমান ব্যস্ততা ক্রিকেটের উন্নয়ন নয়, বরং বিসিবির নির্বাচন কিংবা জাঁকজমকের বিপিএল ঘিরে। এরপরেও এই ভেন্যুকে ঘিরে যতটুকু আশার আলো উকি দিচ্ছে তার প্রধান কারণ আইসিসির হয়ে বুলবুলের কাজ করার অভিজ্ঞতা। যদিও বিসিবির পরের নির্বাচনে সভাপতির চেয়ারে আরও একটা বদল আসলে আবারও অনিশ্চিত হয়ে পড়বে এই ভেন্যুর ভবিষ্যৎ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বেইজিং স্পোর্টস ইনস্টিটিউটের আদলে কক্সবাজারে তৈরি হচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। এরই মধ্যে 4টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। দ্রুতই কাজ শুরু হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। এটি বাস্তবায়ন করা হলে সম্ভব হলে দেশের ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক পরিমণ্ডলে সফলতা পাবে বলে প্রত্যাশা তার। বলতে দ্বিধা নেই, দেশের ক্রীড়াঙ্গন অনেকটাই বিকেএসপি কেন্দ্রিক। বয়সভিত্তিক পর্যায় থেকে বিভিন্ন ডিসিপ্লিনে অ্যাথলিট তৈরি করে সরকারি এই প্রতিষ্ঠান। দেশের মোটামুটি সব বিভাগেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম থাকলেও এর সীমাবদ্ধতাও কম নয়, যার মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা একটা নির্দিষ্ট সময় পর আর কিছুই দেয়ার থাকে না বিকেএসপির। অ্যাথলিটরা যাতে ঠিকভাবে প্রতিভা বিকশিত করতে পারে তার জন্য সর্বোচ্চ পর্যায়ের ট্রেনিং নিশ্চিত করার বিকল্প নেই। সেই ভাবনা থেকেই বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট তৈরির পথে হাঁটছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিকেএসপির এক্সট্রা অর্ডিনারি খেলোয়াড়রা এখানে পাবেন ট্রেনিং করার সুযোগ, সঙ্গে থাকবে বৃত্তি ব্যবস্থাও। এখানে আমাদের হাই লেভেলে যারা বিকেএসপি থেকে পটেনশিয়াল, যাদের মধ্যে সম্ভাবনা আছে, তাদেরকে আমরা সেখানে পাঠাবো এবং বৃত্তি প্রদানের মাধ্যমে, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আমরা ভবিষ্যতে তাদেরকে ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলব, যাতে আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে আন্তর্জাতিক পর্যায়ে। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণে চায়নার মডেল ফলো করতে চায় সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা, কক্সবাজারের রামুতে এই ট্রেনিং সেন্টার হবে বেইজিং স্পোর্টস ইনস্টিটিউটের আদলে। এরই মধ্যে 4টি প্রতিষ্ঠানের সঙ্গে বিএসআই নির্মাণ নিয়ে হয়েছে প্রাথমিক আলোচনা। প্রজেক্টে যুক্ত করা হয়েছে বুয়েটকেও। কক্সবাজারে আমরা দুটো বড় ধরনের ফ্ল্যাগশিপ প্রজেক্ট নিয়েছি। একটা হলো বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট, এটা হলো বিএসআই, যেখানে আমাদের বর্তমানে রিজিওনাল সেন্টার আছে বিকেএসপির। সেখানে আমরা মানে ভারতের পাতিয়ালা এবং যে বেইজিং স্পোর্টস ইনস্টিটিউট আওতায় একটা নতুন প্রকল্প নিয়েছি। ইতিমধ্যে আমরা ইউআই সাবমিট পেয়েছি। 4টা ফার্মকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তার মধ্যে থেকে আমরা তাদের এক্সপ্রেস অফ ইন্টারেস্ট যেটা আছে পেলে আমরা সেটা কাজটা আমরা শুরু করে দেব। সবকিছু ঠিক থাকলে চলতি অর্থ বছরেই এই প্রজেক্ট শুরু করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে যাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এজন্য সম্ভাবনাময় সব ডিসিপ্লিনের ব্যবস্থা রাখার পরিকল্পনা আছে সরকারের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
অবশেষে দৃশ্যমান হয়েছে বাফুফে টার্ফ মাঠের সংস্কার কাজ। ফিফার অনুমোদন পেয়ে নতুন টার্ফ বসানোর কাজ শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। চলতি মাসের মধ্যে প্রস্তুত করা হবে মাঠটি, আর আগামী মাসের মধ্যে কমলাপুর স্টেডিয়ামের কাজ শেষ করে দুটি মাঠ বাফুফেকে হস্তান্তর করতে চায় গ্রিনফিল্ডস। নতুন রূপে ফিরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টার্ফ। দৃশ্যমান হয়েছে কৃত্রিম ঘাসের স্তর। নতুন সংস্কার কাজে অনেকটা সময় বিলম্ব হলেও শেষ দিকে বেড়েছে ব্যস্ততা। ফিফা থেকে অনুমোদন পাওয়ায় ইতোমধ্যে টার্ফ বসানোর কাজ শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের মধ্যে খেলার জন্য প্রস্তুত হবে মাঠটি। ফিফা থেকে সাব-22-এর যে টেস্টগুলো ছিল সেগুলোর অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি। টেস্ট রিপোর্ট দেখার পর অ্যাপ্রুভাল পাওয়ার পরপরই আমরা টার্ফ লে শুরু করে দিয়েছি। তো আমরা আশা করতেছি আজকে যে ওয়েদারটা আমরা দেখতেছি এরকম ওয়েদার হলে আর 5-6 দিনের কাজ আছে। আশা করতেছি 30-31 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে এই মাঠটা। সংস্কার প্রকল্পে বাফুফে টার্ফ মাঠের পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামটিও আছে। নারী ফুটবল ছাড়াও বেশ কিছু লিগের একমাত্র ভেন্যু এই স্টেডিয়ামটি। তবে পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অনেক ম্যাচই পণ্ড হয়েছে। তাই এবার সংস্কার কাজে সেই বিষয়টি মাথায় রেখে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। এখন শুধুই অপেক্ষা সবুজের রূপ দেয়া। স্টেডিয়ামটিতেও টার্ফ বসানোর জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে ফিফা। সংস্কারের পর ড্রেনেজ ব্যবস্থা পরীক্ষা করেই টার্ফ বসানোর কাজ শুরু করতে চায় ঠিকাদার প্রতিষ্ঠান। সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করে দুটি মাঠ বাফুফেকে হস্তান্তর করা নিয়ে আশাবাদী গ্রিনফিল্ডস। কমলাপুর স্টেডিয়ামের সাব-22 টেস্টও হয়ে গেছে, সেটাও ফিফার আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। সো এখন 1 তারিখের মধ্যেই আমরা এইটার লে করা শেষ হলে আমরা ওইখানে শুরু করে দেব। বিগত বছরগুলোতে ফুটবলারদের জন্য বিস্ফোরা ছিল কমলাপুর স্টেডিয়ামের টার্ফ, যেখানে খেলে অনেককেই ইনজুরিতে পড়তে হয়েছে। খেলোয়াড়দের কথা চিন্তা করে তাই এবার স্ট্রাকচারেও পরিবর্তন আনা হয়েছে, যেখানে ইনজুরি সমস্যা কাটবে ফুটবলারদের। প্লেয়ারদের উপযোগী, প্লেয়ারদের নিরাপত্তা, সেফটি দেখেই কিন্তু ফিফা এই গাইডলাইনগুলো দিয়ে এই প্রোডাক্টগুলো সিলেক্ট করে। সো প্লেয়ারদের ইনজুরিটা প্রিভেন্ট করার জন্যই এই শক অ্যাবজর্ব সিস্টেমটা। মাঠ হস্তান্তরের সময় টার্ফ ব্যবহারের বিধি নিষেধ বাফুফেকে দিয়ে রাখবে ঠিকাদার প্রতিষ্ঠান। দীর্ঘমেয়াদে টার্ফ ব্যবহারের জন্য মানতে হবে সেই নিয়ম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাহরাইনে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলে মঙ্গলবার ঢাকায় ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। মধ্যপ্রাচ্যের দেশটির আধুনিক সুযোগ সুবিধা অনুশীলনের সুযোগ পেয়ে দলের মাঝে সেরা কম্বিনেশন খুঁজে পেয়েছে কোচিং স্টাফ। ঘাটতির জায়গাগুলো খুঁজে নিয়ে সেগুলো নিয়ে কাজ করেছেন কোচ সাইফুল বারী টিটু, যা কাজে লাগবে আগামী মাসে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ে। প্রতিপক্ষ কঠিন হলেও মূল পর্ব নিয়ে আশাবাদী ফুটবলাররা। ভবিষ্যৎ নারী দলের জন্যেও এমন আয়োজন করা গেলে তাদের প্রস্তুতিতে সহায়ক হবে বলে মনে করেন সহকারী কোচ হাসান আল মামুন। এদিকে শেষ দিনে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন ফুটবলাররা। বাহরাইনের আধুনিক সুযোগ সুবিধার একাডেমি ও ফুটবল মাঠে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। টানা অনুশীলনের ফাঁকে দুটো প্রস্তুতি ম্যাচও খেলেছে লাল সবুজ। গত 18 ও 22 আগস্ট বাহরাইন অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে খেলা ম্যাচের দুটিতেই হেরেছে মুরসালিনরা। প্রথম ম্যাচে 1-0 গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে 2-0 গোলে এগিয়ে থাকলেও পরে 4-2 ব্যবধানে হেরে যায় সাইফুল বারী টিটুর ছাত্ররা। বাহরাইনে ক্যাম্প করায় নিজেদের ঘাটতির জায়গাগুলোতে উন্নতির সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। সামনেই মিশন ভিয়েতনাম। 16 দলের অংশগ্রহণে 2026 সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল পর্বের খেলা। এর মধ্যে আয়োজক হিসেবে সরাসরি জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। বাকি 15 দলের মধ্যে বাছাইয়ের 11 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 4 রানার্স আপ দল পাবে মূল পর্বের টিকিট। ভিয়েতনামে এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে লড়বে মুরসালিনরা। সেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরকে। আগামী 3 সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়ান কাপ বাছাই অভিযান।
দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এবছরই জাতীয় দল ও অনূর্ধ্ব 20 দল কদিন আগেই নিশ্চিত করেছে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট। এবার মুরসালিন তপুদের সামনে চ্যালেঞ্জ ভিয়েতনামে বাছাইয়ের বাধা পেরিয়ে সৌদি আরবে মূল পর্ব নিশ্চিত করা। সে লক্ষ্যে বাহরাইনে আধুনিক সুযোগ সুবিধায় নিজেদের প্রস্তুতি সেরেছে যুবারা। দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন দুই প্রবাসী তানিল সালিক ও জায়ান আহমেদ। দেশে ফেরার আগে সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট ফুটবলাররা। দলের মাঝে সেরা কম্বিনেশন খুঁজে পেয়েছেন কোচিং স্টাফ। বাহরাইন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেয়া সুযোগ সুবিধায় মুগ্ধ বাংলাদেশের সহকারী কোচ। ভবিষ্যতে নারী দলের জন্য এমন সুযোগ সুবিধা চান তিনি। ফার্স্ট ম্যাচের তুলনায় আমাদের সেকেন্ড ম্যাচটা অনেক ভালো হয়েছে। আমাদের যেই ম্যাচটা গেছে এই ম্যাচের যত ভুল ত্রুটি ছিল এগুলো নিয়ে অফিসিয়ালরা কোচিং স্টাফরা কাজ করছে। লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে টিমের কম্বিনেশনটা কি, সবাইকে খেলিয়েছি কার কি অবস্থা এবং বেস্ট পসিবল সলিউশনটা খুব কাছাকাছি আছে। টিম স্পিরিটটা ভালো আছে এবং আশা করি যে একটা ভালো কিছু পুঁজি নিয়ে ইনশাল্লাহ এখান থেকে ফিরছি, যেটা ইনশাল্লাহ কাজে দিবে আমাদের ভিয়েতনামে গিয়ে। প্রস্তুতির পাশাপাশি বাহরাইনে বাংলাদেশি দূতাবাসের আমন্ত্রণে হাজির হয়েছিলেন ফুটবলাররা। দূতাবাসে সবার আতিথেয়তায় মুগ্ধ লাল সবুজ। দেশে ফিরে আগামী 29 আগস্ট ভিয়েতনামে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচের আগে অনুশীলন করেছে বাংলাদেশ দল। স্থানীয় সময় বিকেলে ট্রেনিং সেশন সম্পন্ন করে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। আসরের শুরুটা ভালো হলেও পরের ম্যাচেই ধাক্কা খেতে হয় লাল সবুজ বাহিনীকে। প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে হারালেও পরের ম্যাচে ভারতের কাছে হারতে হয় বাংলাদেশের মেয়েদের। যদিও সে ক্ষত পুষিয়ে উঠেছে লাল সবুজ প্রতিনিধিরা। নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে 3-0 ব্যবধানে জয় পেয়ে খানিক স্বস্তি এসেছে। নিজেদের চতুর্থ ম্যাচের আগে দুদিন সময় পাচ্ছে বাংলাদেশ। 27 আগস্ট এই নেপালের বিপক্ষেই আবারও মাঠে নামবে প্রীতি আলপিরা। তার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে লিটুর দল। পরের ম্যাচেও জয়ের লক্ষ্য দলের। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়ায় জয় ভিন্ন অন্য কিছু ভাবার উপায় নেই অর্পিতা ইয়ারজানদের। নিজেদের ভুল শুধরে আগামী 3 ম্যাচের প্রত্যেকটিতে জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। পরবর্তীতে আরও 3টা ম্যাচ আছে, তো ম্যাচ বাই ম্যাচ উইন করার চেষ্টা করব। দলের সবাই ছোটোখাটো যে ইনজুরিগুলো ছিল এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে, আর যে ছোটোখাটো ভুলগুলো করেছে প্রতি 3টা ম্যাচে সেটা নিয়ে কাজ করা হয়েছে। দল ঘোষণার আগেই ঝড় ব্রাজিল জাতীয় ফুটবল দলে। চিলি ও বলিভিয়া ম্যাচের দলে ফেরা হচ্ছে না নেইমার জুনিয়রের। সান্তোসের হয়ে অনুশীলন চলার সময় আবারও ইনজুরিতে পড়েছেন 33 বছর বয়সী ফরওয়ার্ড। চোট মারাত্মক হওয়ায় সেপ্টেম্বর উইন্ডোতে কার্লো অ্যাঞ্চেলোত্তি দলে জায়গা পাচ্ছেন না তিনি। এমন খবর জানিয়ে পোস্ট করেছেন দল বদল বিষয়ক জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ফিট হয়ে মাঠে ফিরতে অন্তত 2 সপ্তাহ লাগবে নেইমারের। বিশ্ব ফুটবলে অসামান্য প্রতিভা, তারকা খ্যাতি, সবকিছু থেকেও যেন বিবর্ণ নেইমার। ইনজুরি নামক শব্দটা বরাবরই লন্ডভন্ড করে দিয়েছে তার ক্যারিয়ারকে। গেল কয়েক বছর যখনই আশায় বুক বেঁধেছেন, খাদের কিনারা থেকে নিজেকে তৈরি করে আবারও ঘুরে দাঁড়াবার স্বপ্ন বুনেছেন, ঠিক তখনই ইনজুরি বালির বাঁধের মতো ভেঙে দিয়েছে তার স্বপ্ন। বিশ্ব ফুটবলে তার মতো দুর্ভাগা খুব কমই খুঁজে পাওয়া যাবে। 2023 সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে সে ম্যাচেই এসিএল ইনজুরিতে পড়েন 33 বছর বয়সী ফুটবলার। এরপর থেকে শুধু অপেক্ষাই সঙ্গী হয়েছে তার। মাঝে দুবার জাতীয় দলে ডাক পেলেও ফিটনেস সমস্যায় শেষ পর্যন্ত খেলতে পারেননি। এবছর মে মাসে রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি ব্রাজিলের দায়িত্ব নিলে আবারও স্বপ্ন দেখা শুরু হয় নেইমারের। জুনে তাকে ফিট হতে সময় দিয়ে তার সঙ্গে আলোচনা করেই দলে রাখেননি কোচ অ্যাঞ্চেলোত্তি। আশা ছিল সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়েই অপেক্ষা ঘুচবে তার। 2026 বিশ্বকাপ ফুটবলের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। 5 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচে রিও ডি জেনেইরোতে সেলেসাউদের প্রতিপক্ষ চিলি। 10 সেপ্টেম্বর ব্রাজিল খেলবে বলিভিয়ার বিপক্ষে। সান্তোসের হয়ে নিয়মিত পারফর্ম করে এ 2 ম্যাচের জন্য নিজেকে তৈরি করেছিলেন। হঠাৎ করেই আবারও হানা ইনজুরির। গত বৃহস্পতিবার সান্তোসের অনুশীলনে উরুতে চোট পান নেইমার। এ কারণে পরের 2 দিন শুধু জিম সেশনে অংশ নিয়েছিলেন তিনি। শুরুতে ক্লাব কর্তারা ধারণা করেছিলেন চোট হয়তো ততটা গুরুতর নয়, তবে পরীক্ষা নিরীক্ষার পর তার মাংসপেশিতে বড় ধরনের চোট ধরা পড়েছে এবং সমস্যা বেশ গুরুতর। সান্তোসের পক্ষ থেকে সিবিএফ এর মেডিকেল বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এরই মধ্যে জাতীয় দলের চিকিৎসকরা চাইলে
নেইমারের স্বাস্থ্য পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছে সান্তোস। ইনজুরিতে পড়ার আগে সান্তোসের হয়ে টানা 7 ম্যাচে 90 মিনিট পারফর্ম করেছেন নেইমার। তাতেই জাতীয় দলে তার ফেরা নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন সমর্থকরা। তবে উরুর চোটে পড়ায় তাকে নিয়ে আর যে ঝুঁকি নেবেন না আনচেলত্তি সেটা প্রায় নিশ্চিত। দলবদল বিষয়ক ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমনটাই আভাস দিয়েছেন। আগামী 31 আগস্ট সান্তোসের অনুশীলনে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমারের। সপ্তাহখানেকের মধ্যে হয়তো ফিট হয়ে ক্লাবের ম্যাচেও দেখা যাবে তাকে। তবে জাতীয় দলে যে ফেরা হচ্ছে না সেটা অনেকটাই নিশ্চিত। পারভিন আক্তার, সময় সংবাদ। গেল মৌসুমের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর মিশনের শুরুতেই হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। 200 মিলিয়ন ইউরো খরচ করে 3 জন ফরওয়ার্ড দলে ফেরালেও ইপিএল এর প্রথম 2 ম্যাচই জয়হীন রেড ডেভিলস। নতুন স্ট্রাইকাররাও প্রত্যাশা পূরণে ব্যর্থ। এদিকে শুধু ফুটবলার নন, কোচ রুবেন অ্যামোরিমও ব্যর্থ ক্লাবের সুদিন ফেরাতে। থিয়েটার অফ ড্রিম, যেখান থেকে স্বপ্ন দেখা শুরু সেখানেই এখন হতাশার গল্প। একের পর এক ব্যর্থতায় এক সময়ের ম্যানচেস্টার ইউনাইটেডের সব অর্জন এখন ধূসর অতীত। কোচ পরিবর্তন কিংবা দলকে ঢেলে সাজানো কোনোভাবেই সফলতার মুখ দেখতে পারছে না রেড ডেভিলস। দুসময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নতুন মৌসুম শুরু করে রুবেন অ্যামোরিমের দল। তবে সেখানেও যে সফলতার দেখা মিলছে না বিন্দুমাত্র। নতুন মৌসুম শুরুর আগে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন রুবেন অ্যামোরিম। দল ছেড়েছেন মার্কাস রাশফোর্ড আর নতুন মৌসুমে বেশ কয়েকজন ফুটবলার জেডন সানচো, আলেহান্দ্রো গার্নাচো, অ্যান্টনিদের অনুশীলন কিংবা ম্যাচ খেলতে নেননি কোচ। শুধু তাই নয়, তাদেরকে নতুন ক্লাব সন্ধান করতেও ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের এমন সিদ্ধান্তই যে এবার কাল হয়ে দাঁড়িয়েছে। ইপিএল এর নিউ সিজন শুরুর আগে প্রায় 200 মিলিয়ন ইউরো খরচ করে 3 স্ট্রাইকার দলে ফেরায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাথিউস চুনহা, ব্রায়ান এমবেউমো ও বেঞ্জামিন সেস্কোকে দলে টেনেও প্রত্যাশিত সফলতার মুখ দেখতে পারছে না রেড ডেভিলস। বরং মৌসুমের শুরুর 2 ম্যাচের দুটিতেই জয়হীন এই দল। মূলত মোটা অঙ্ক খরচ করেও সেস্কো, ম্যাথিউসদের নিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহামের বিপক্ষে ম্যাচে পুরো 90 মিনিট খেলেও বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি এমবেউমো। প্রতিপক্ষের বক্সের ভেতর ঢুকে 4 বার আক্রমণের চেষ্টা করেন এই ক্যামেরুনের অ্যাটাকিং মিডফিল্ডার। আর চুনহা তো মাত্র একটা সুযোগ তৈরি করলেও কাজের কাজ হয়নি তাতে। প্রত্যাশা পূরণে তারা পুরোপুরি ব্যর্থ। এদিকে শুধু কি ফুটবলারদেরই ব্যর্থতা? 2024-এর শেষের দিকে দলের সঙ্গে যোগ দিয়ে এখন পর্যন্ত কোনো প্রত্যাশাই পূরণ করতে পারেননি কোচ রুবেন অ্যামোরিম। টেন হ্যাগ যুগের অবসানের পর নতুন দিনের সূচনার অপেক্ষায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গেল মৌসুমে তার অধীনে ইপিএলে 29 ম্যাচ খেলে রেড ডেভিলস। সেখানে মোটে 7 ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট পেয়েছে দলটা। মূলত কোচের স্ট্র্যাটেজি, টিম কম্বিনেশন ঠিক রাখতে না পারা, ফরমেশন নিয়ে বিতর্ক, ডিফেন্স ও গোলকিপিং এর দুর্বলতা কাটিয়ে উঠতে না পারাই কাল হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। তাজিন খন্দকার, সময় সংবাদ। ভারতের কাছে ভিক্ষা চাওয়ার দিন শেষ। এশিয়া কাপ শুরুর আগে ভারতকে নিয়ে এভাবেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তাদের আর কোনো ছাড় দিতে নারাজ পাকিস্তান। এখন থেকে সমতার ভিত্তিতেই আলোচনা হবে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ভারত পাকিস্তান ম্যাচে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। এশিয়া কাপের প্রসঙ্গ আসলেই সামনে আসে ভারত পাকিস্তান দৌড়ত, যা পুরো টুর্নামেন্টের রসদ যোগায়। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে অপেক্ষার প্রহর গুনতে থাকেন সমর্থকরা। হাই ভোল্টেজে ম্যাচ দিয়ে বিপুল পরিমাণ অর্থ আয় করে নেয় আয়োজকরা। রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না এই দুই দল। আইসিসি ও এসিসির টুর্নামেন্টই সুযোগ করে দেয় দু দলের মুখোমুখি হওয়ার। তবে তা নিয়েও নানা টালবাহানা করে বিসিসিআই। গত এশিয়া কাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জটিলতার সৃষ্টি করেছিল ভারত। তবে তাদের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছে পিসিবি। টিম ইন্ডিয়াকে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছে বিসিসিআই। তবে এবার সেই অবস্থান থেকে সরে দাঁড়িয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন পিসিবির চেয়ারম্যান।
ভারতের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তাদের সঙ্গে এখন যে কোনো আলোচনা হবে সমতার ভিত্তিতে। ওদের কাছে ভিক্ষা চাওয়ার দিন শেষ। আমরা সমান অবস্থানে অনড় থাকব। আগের দিন এখন আর নেই। সবকিছুই মর্যাদার ভিত্তিতে হতে হবে। এবারের এশিয়া কাপে একই গ্রুপে ভারত পাকিস্তান। গ্রুপ পর্ব ছাড়াও সুপার 4-এ মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ভারত পাকিস্তানের। ইতোমধ্যে এই ম্যাচ নিয়ে শুরু হয়েছে কথার লড়াই। তবে মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভারত পাকিস্তান ম্যাচে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। এশিয়া কাপের ম্যাচগুলোতে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। ভারত পাকিস্তান ম্যাচ সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়। এ ম্যাচ নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন থাকে। তবে আমরা আশা করি খেলোয়াড় ও সমর্থকরা সংযত থাকবে, কেউ যেন সীমা অতিক্রম না করে। 14 সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এশিয়া কাপের প্রসঙ্গ আসলেই সামনে আসে ভারত পাকিস্তান দৌড়ত, যা পুরো টুর্নামেন্টের রসদ যোগায়। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে অপেক্ষার প্রহর গুনতে থাকেন সমর্থকরা। হাই ভোল্টেজ এই ম্যাচ দিয়ে বিপুল পরিমাণ অর্থ আয় করে নেয় আয়োজকরা। রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না এই দুই দল। আইসিসি ও এসিসির টুর্নামেন্টই সুযোগ করে দেয় দু দলের মুখোমুখি হওয়ার। তবে তা নিয়েও নানা টালবাহানা করে বিসিসিআই। গত এশিয়া কাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জটিলতার সৃষ্টি করেছিল ভারত। তবে তাদের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছে পিসিবি। টিম ইন্ডিয়াকে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছে বিসিসিআই। তবে এবার সেই অবস্থান থেকে সরে দাঁড়িয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন পিসিবির চেয়ারম্যান। ভারতের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তাদের সঙ্গে এখন যে কোনো আলোচনা হবে সমতার ভিত্তিতে। ওদের কাছে ভিক্ষা চাওয়ার দিন শেষ। আমরা সমান অবস্থানে অনড় থাকব। আগের দিন এখন আর নেই। সবকিছুই মর্যাদার ভিত্তিতে হতে হবে। এবারের এশিয়া কাপে একই গ্রুপে ভারত পাকিস্তান। গ্রুপ পর্ব ছাড়াও সুপার 4-এ মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ভারত পাকিস্তানের। ইতোমধ্যে এই ম্যাচ নিয়ে শুরু হয়েছে কথার লড়াই। তবে মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভারত পাকিস্তান ম্যাচে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। এশিয়া কাপের ম্যাচগুলোতে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। ভারত পাকিস্তান ম্যাচ সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়। এ ম্যাচ নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন থাকে। তবে আমরা আশা করি খেলোয়াড় ও সমর্থকরা সংযত থাকবে, কেউ যেন সীমা অতিক্রম না করে। 14 সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ভারতের মূল স্পন্সর প্রতিষ্ঠান ড্রিম 11-এর সঙ্গে আচমকাই চুক্তি বাতিল করল বিসিসিআই। অনলাইন গেমিং এই প্রতিষ্ঠানটির মূল ব্যবসা হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই। এমন ঘটনার পর এশিয়া কাপে ভারতের জার্সি স্পন্সর শূন্য থাকার শঙ্কা দেখা দিয়েছে। তবে এরই মধ্যে বিশ্বের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটা স্পন্সরশিপ পেতে আগ্রহ দেখিয়েছে। গেল অনেকদিন ধরে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা যায় একটি লোগো। নীল রঙের জার্সিতে কমলা রঙের ডিজাইন, সঙ্গে লেখা ড্রিম 11। বড় অক্ষরে স্পন্সরের নাম বহুদিন ধরে জার্সিতে ব্যবহার করে আসছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 3 বছর আগে এডটেক সংস্থা বাইজুসকে প্রতিস্থাপন করে বিসিসিআই এর প্রধান স্পন্সর হয় ড্রিম 11। তবে এবার সেই প্রধান স্পন্সর সংস্থার সঙ্গে বিরোধে বিসিসিআই। মূলত 2023-এর জুলাইয়ে 358 কোটি টাকার এক চুক্তি করে বিসিসিআই। তবে সেই স্পন্সর সংস্থার সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবার চুক্তি বাতিল করল ভারতীয় বোর্ড। অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল 2025 পাশ হওয়ার পর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নতুন আইন অনুযায়ী অনলাইন গেমিং ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, যে কারণে বিসিসিআই আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করে। ড্রিম 11-এর সঙ্গে চুক্তি বাতিলের পর ভারতীয় বোর্ড এখন নতুন স্পন্সর খুঁজতে শুরু করেছে। নতুন স্পন্সর হিসেবে ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে জনপ্রিয় গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটা সহ একাধিক বড় প্রতিষ্ঠান। তাজিন খন্দকার, সময় সংবাদ। জাতীয় নারী হ্যান্ডবলের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। ফাইনালে বাংলাদেশ পুলিশকে 35-29 গোলে হারিয়ে শিরোপা জিতে তারা। ফাইনালের প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ দিকে এসে পিছিয়ে পড়ে বাংলাদেশ পুলিশ। 17-12 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আনসার। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে জয় তুলে নেয় তারা। এর আগে ঢাকা জেলাকে 34-22 গোলে হারিয়ে
তৃতীয় হয় পঞ্চগড় জেলা। জাতীয় নারী হ্যান্ডবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেয়া হয়েছে ট্রফির পাশাপাশি 25,000 টাকা। এছাড়া রানার্স আপ দল পেয়েছে 15,000, তৃতীয় স্থান 10,000 টাকা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম, তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। বিভ্রান্তি আছে অনেক টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। টি-20 নয়, বিসিবিতে লম্বা ইনিংস খেলতে চান আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘমেয়াদে সভাপতি থাকার ইঙ্গিত, নির্ধারিত সময় হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। নানা জটিলতায় বেহাল দশা পূর্বাচল স্টেডিয়ামের 37.5 একরের গ্রাউন্ডে নেই খেলার উপযোগী পিচ। অনিশ্চয়তার মুখে 16 মাঠ কর্মী, নির্বিকার বিসিবি। এবং কক্সবাজারে হচ্ছে বিশ্বমানের ক্রীড়া প্রতিষ্ঠান। বেইজিং স্পোর্টস ইনস্টিটিউটের আদলে গড়ে তুলতে 4টি কোম্পানির সঙ্গে আলোচনায় মন্ত্রণালয়ে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।